যে একাধিক বার্তা, সেই বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একেবারে 26-এর বিধানসভা নির্বাচনের আগে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা। একদিকে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে মন্তব্য, যেমনটা আগের থেকেই বলা হচ্ছিল, বাঙালি অস্মিতা এবং এসআইআর ইস্যু, আজকের এই মঞ্চ থেকে সেই বিষয় নিয়ে বক্তব্য থাকতে পারে এবং দেখা গেল সেই বিষয় নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য এবং পাশাপাশি তৃণমূল সুপ্রিমো এবং তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের যে একটার পর একটা গুরুত্বপূর্ণ মন্তব্য, প্রত্যেকটা মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং মূল বার্তা কার্যত 26-এর বিধানসভা নির্বাচনের আগে এক প্রকার বেঁধে দেওয়া হলো এই মেয়র রোডে টিএমসিপির সমাবেশ থেকে। ঠিক কি বলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন। সবটা তো আমাদের লোক, একদিকে বিজেপি, অন্যদিকে তার বন্ধু বাম, অন্যদিকে তার বন্ধু বাম, রাম সাম জগাই গদাই মাগাই, অল এজেন্সি। আর ইলেকশন কমিশনের চেয়ারটাকে আমি রেসপেক্ট করি, কিন্তু আমি জানেন তো বাচ্চারা ললিপপ খেলে মানায়, কিন্তু বড়রা যদি ললিপপ খায় কোনো পার্টি হয়ে, সেটা মানায় না। শুনুন, এটা বাংলা। একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য এবং একদিকে রাম বাম শাম এবং এইভাবে মন্তব্য করে রীতিমতো নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা আজকের এই মঞ্চ থেকে যেই মন্তব্য তিনি করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকেই আমরা আলোচনা বিশ্লেষণ এগিয়ে নিয়ে যাব। নিউজরুম থেকে সরাসরি সঙ্গে রয়েছেন ডেপুটি এডিটর শিলাদিত্য কর। শিলাদিত্য, এই মঞ্চ থেকে ঠিক কি বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো? জানো যে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস এবং মূলত 28শে আগস্ট সে কারণেই পালন করা হয়, কিন্তু আজ সকলেই প্রতীক্ষা করছিলেন, অর্থাৎ মূলত 2026 বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে কি বার্তা দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতারা। সুর একেবারে স্পষ্ট, বার্তা একেবারে পরিষ্কার, লক্ষ্য 2026। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে প্রত্যেকের মুখে কিন্তু একই বক্তব্য, একই স্লোগান উঠে এসেছে। সেই বক্তব্য আমরা তুলে ধরেছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। সুজন দা, মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বক্তব্য রেখেছেন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে এবং তিনি বলেছেন রাম বাম শ্যাম, এক সূত্রে বলেছেন জগাই মাধাই গদাই। কি বলবেন? মুখ্যমন্ত্রী কোথায় বক্তৃতা করছিলেন আমি বুঝলাম না। ছাত্রদের সমাবেশ ছিল নাকি ওর রাজনীতির ভাষণবাজির সমাবেশ ছিল? কলেজের কি খবর? লেখাপড়া নেই, স্কুল কলেজ বন্ধ, মাস্টারমশাই নেই, চাকরির জন্য রাস্তায় ফিন্ডারকে ঘুরে বেড়াতে হচ্ছে। এনি একটা শব্দ মুখ্যমন্ত্রী উচ্চারণ করতে পারলেন না। ওনার সমগ্র কথা, পুরনো কথা, তার রিপিটেশন অসত্যতায় ভর্তি। এর উত্তর দেওয়ার কোনো মানে হয় না। সবাই জানে যদি অসত্য বলেন। আজও তাই বলেছেন, জগাই মাদাই গদাই। উনি 1 নম্বর, উনি 2 নম্বর, উনি 3 নম্বর, উনি 4 নম্বর, সবই উনি। আমি উত্তর দেওয়ার প্রয়োজনই বোধ করছি না। ছাত্রদের মিটিয়ে যা বলা উচিত সেটা বলার যোগ্যতা নেই, শিক্ষা নিয়ে বলার যোগ্যতা নেই, পরিষ্কার হয়ে গেল। ধন্যবাদ। আমরা কথা বললাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। শাহানা, যে কথা বলছিলাম, অর্থাৎ 2026কে লক্ষ্য রেখে মূলত বার্তা স্পষ্ট। পরপর প্রতিক্রিয়াও রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া যেমন তুলে ধরলাম, আরও অনেক বক্তব্য রয়েছে, আমরা অবশ্যই করে তুলে ধরবো। সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেন শোনাবো। যারা বড় বড় ছাত্রছাত্রীদের নিয়ে কথা বলেন আর রোজ কোর্টে গিয়ে নিয়োগে বাধা দেয়, ভর্তিতে বাধা দেয়, আমি দুঃখিত। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার রেজাল্ট বেরোতে একটু দেরি হয়েছে, এর জন্য আমাদের দোষ নেই। যারা কোর্টে কেস করে তারা একসঙ্গে কেস করে আবার এসে আমাদের নামে নিন্দা করে। এরা 2 নম্বরই এদিকে ছাত্রছাত্রীদের রেজাল্ট আটকায় আর অন্যদিকে গিয়ে বলে কল্যাণকে তৃণমূল ছাত্র পরিষদ জবাব। কথায় কথায় মামলা করার প্রসঙ্গে ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন আরো বিস্তারিতভাবে অবশ্যই করে শোনাবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়। সৌম্যদা, আপনি নিশ্চয়ই শুনেছেন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে পরপর নানান বিষয়ে বক্তব্য রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তারই মধ্যে উল্লেখ করেছেন জগাই মাধাই গদাইয়ের কথা, অর্থাৎ সিপিএম, কংগ্রেস এবং বিজেপির কথা। কি বলবেন? একটা কথা আছে, যদি না থাকতো জগাই মাধাই তাহলে নিমাইকে কি কেউ চিনতো? তো নিমাইকে কেউ চিনতে পারতো না। উদরপিণ্ডি বুধর ঘাড়ে চড়াচ্ছেন,
সারা জীবন বিজেপির সাথে ঘর করা আরএসএস এর মানে সুযোগ্য সন্তান, আরএসএস এর ঘরের লোক, তারা এখন এইসব কথা বলে মানুষকে বিভ্রান্ত করছেন। আরে আপনি বাংলা সামলান, আগে বাংলার মানুষকে রুটি রুজি রোজগার বাসস্থান, এই যে সামনে যেই বাচ্চাগুলো বসে আছে, যদিও ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস নিয়ে এটা একটা মানে প্লেগারিজম, কার্যত অন্যদের কংগ্রেসের প্রোগ্রামকে হাইজ্যাক করা, যদিও উনি ওটা করেন তাতে অসুবিধা কিছু নেই, করুন, কিন্তু পরিষ্কার কথা একটা বলে দিতে যে সামনে বাচ্চাগুলো বসে আছে তাদের সঙ্গে এটা বলুন যে বাংলার চাকরি চুরিটা আমার দলের লোকেরা আমার অনুপ্রেরণায় কিভাবে করেছে। নিচের থেকে ওপর পর্যন্ত চাকরি চুরি, মাস্টারমশাইদের পিঠে লাথি মারা, আরজিকর, তারপরে নিউ আলিপুর ল কলেজ বা সাউথ কলকাতা ল কলেজ, এই একটার পর একটা কাকদ্বীপ থেকে কোচবিহারের নারীদের অত্যাচার, মহিলা পাচার, শিশু পাচার, চাকরি বাকরি নেই, মেধার পলায়ন, পুঁজির পলায়ন, মাথাপিছু রোজগার নামতে নামতে তলানিতে, শুধু অনুদানের ওপরে রাজ্যটা চলছে, এগুলো একটু বলতে হবে তো, শুধু এসব কথা বললে তো হবে না। ফলে এখন ঢাকা দেওয়ার চেষ্টা করছেন উল্টো পাল্টা কথা বলে। পারফরমেন্সের কথা বলুন, পারফরমেন্সে আপনাকে যদি বাংলার মানুষের কাছে একটা শীট তৈরি করা যায়, একটা পারফরমেন্স রেকর্ড আপনার দেখা হয়, তাহলে আপনার এই 15 বছরের শূন্য পাবে না। ধন্যবাদ সৌমদা। কথা বললাম কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়ের সঙ্গে। শাহানা, অবশ্যই করে আমরা বক্তব্য তুলে ধরছি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবং আরও মূলত কি কি বললেন 2026কে লক্ষ্য রেখে নিয়ে আমরা একটু বিস্তারিতভাবে কথা বলবো। আমাদের সঙ্গে রাজা সাহা রয়েছে এই মুহূর্তে। রাজা সাহা, খালিদ থাকবে, এছাড়াও বিপ্লব চক্রবর্তী, তিনজন প্রতিনিধি সমস্ত প্রতিবেদন ইতিমধ্যেই তুলে ধরেছে এবং তারই সঙ্গে পরপর বক্তব্যে মূলত ঠিক কি উঠে আসে 2026কে লক্ষ্য রেখে মমতা বন্দ্যোপাধ্যায় পরপর বক্তব্য তুলে ধরেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেন শোনাবো। সরকার নিজেদের সরকারের স্থায়িত্ব বাড়াতে আর নিজেদের সরকারের স্বার্থ রক্ষা করতে ভারতবর্ষ জুড়ে ভোটার বেছে নিচ্ছে। মানুষ সরকার বাঁচত, আর আজ সরকার মানুষ অর্থাৎ ভোটার বাঁচছে। বর্তমান কেন্দ্রের সরকার নিজেদের সরকারের স্থায়িত্ব বাড়াতে আর নিজেদের সরকারের স্বার্থ রক্ষা করতে ভারতবর্ষ জুড়ে ভোটার বেছে নিচ্ছে। মানুষ সরকার বাঁচত, আর আজ সরকার মানুষ অর্থাৎ ভোটার বাঁচছে। বর্তমান কেন্দ্রের সরকার নিজেদের সরকারের স্থায়িত্ব বাড়াতে আর নিজেদের সরকারের স্বার্থ রক্ষা করতে ভারতবর্ষ জুড়ে ভোটার বেছে নিচ্ছে। মানুষ সরকার বাঁচত, আর আজ সরকার মানুষ অর্থাৎ ভোটার বাঁচছে। যারা বড় বড় ছাত্রছাত্রীদের নিয়ে কথা বলেন আর রোজ কোর্টে গিয়ে নিয়োগে বাধা দেয়, ভর্তিতে বাধা দেয়, আমি দুঃখিত। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার রেজাল্ট বেরোতে একটু দেরি হয়েছে, এর জন্য আমাদের দোষ নেই। যারা কোর্টে কেস করে তারা একসঙ্গে কেস করে আবার এসে আমাদের নামে নিন্দা করে, এরা 2 নম্বরই। এদিকে ছাত্রছাত্রীদের রেজাল্ট আটকায় আর অন্যদিকে গিয়ে বলে কল্যাণকে তৃণমূল ছাত্র পরিষদ জবাব দাও। আমি বলি তোরা আগে জবাব দে, পলিটিক্যাল ফিল্ডে লড়াই করো। তোমরা পলিটিক্যাল ফিল্ডে লড়াই করতে পারো না, তোমরা ব্যাকডোরের লড়াই করো, আর ব্যাকডোরের লড়াই করে তোমরা নিয়োগ আটকে রাখো, তোমরা ভর্তি আটকে রাখো, তোমরা উন্নয়ন আটকে রাখো, আর বড় বড় কথা বলো। শাহানা, তুমি শুনলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য, যে বক্তব্যটা এইমাত্র শেষ হলো, অর্থাৎ কেন্দ্রকে সরাসরি আক্রমণ, মানে কেন্দ্রের বিজেপি সরকারকে সরাসরি আক্রমণ। শাহানা, আমাদের সঙ্গে রয়েছে আমাদের 3 প্রতিনিধি, বিপ্লব চক্রবর্তী, খালিদ জামাল এবং তারই সঙ্গে রাজা সাহা। সবার আগে রাজার সঙ্গে কথা বলে নেব। রাজা, তাহলে বার্তা স্পষ্ট, 21শে জুলাইয়ের মঞ্চে যেমন শোনা গিয়েছিল 2026, আবারও 28শে আগস্টের মঞ্চে লক্ষ্য 2026, তাই তো রাজা?
দেখো, একেবারেই তোমাকে বলি যে 28-এর মঞ্চ থেকে 26-এর বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং একই সঙ্গে তোমাকে বলি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবেন, এমনটা কিন্তু গতকাল থেকেই আজ করা গিয়েছিল। আমরা আজকে দেখতে পেলাম যে আজকের এই মঞ্চ থেকে যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তৃতা করে বলে গেলেন যে এবছরটা হলো যুদ্ধের ডঙ্কা, আগামী বছর হবে জয়ের ধ্বনি, জয়ধ্বনি হবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে 2026 সালে বিধানসভা নির্বাচন রয়েছে, সেই বিধানসভা নির্বাচনে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবার যে ঘোষণা ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হয়েছে। আজকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা বলেছেন আসন বাড়বে, এবং একই সঙ্গে তোমাকে বলি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু স্পষ্ট করেছেন যে আগের বারের তুলনায় কিন্তু আসন সংখ্যা অনেকটা বাড়বে। ফলত সব কিছু মিলিয়ে তোমাকে বলি যে আগামী বছর যখন 28শে অগাস্টের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস এখানে পালন করবে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ, ফলত সেইবার কিন্তু যুদ্ধে একেবারে জয়ের ধ্বনি হবে, এমনটাই কিন্তু নিশ্চিত করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। এবং একই সঙ্গে তোমাকে বলি যে কেন্দ্রের একাধিক এজেন্সি তার বিরুদ্ধে যেমন সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আবার একই সঙ্গে 10 লক্ষ মানুষ নিয়ে দিল্লির রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কারণ তিনি বলেছেন যে যদি 69 লক্ষ জব কার্ড হোল্ডারের টাকা না দেওয়ার জন্য দিল্লিতে মিছিল করতে পারে, দিল্লিতে ধর্ণা দিতে পারে তৃণমূল কংগ্রেস, তাহলে 10 কোটি বাংলা ভাষীকে অপমান করবার জন্য 10 লক্ষ মানুষ নিয়ে দিল্লিতে আন্দোলন করবে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে 2026 বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের আগে একেবারে বড় লড়াইতে কিন্তু নামছে তৃণমূল কংগ্রেস। এবং একই সঙ্গে তোমাকে বলি আজকে 28-এর তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে রাজ্যের বামফ্রন্টকেও কিন্তু তুলোধনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন যে বিজেপির সঙ্গে বামফ্রন্ট হাত মিলিয়েছে। কেরলের উদাহরণ দিয়ে বলেছেন যেখানে সিপিআইএম সরকার রয়েছে, পিনারাই বিজয়ন যেখানকার মুখ্যমন্ত্রী, সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেখানো হয়েছে কাপুরুষ হিসেবে, সেখানে পড়ানো হচ্ছে পাঠ্যপুস্তকে যে ব্রিটিশদের ভয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু দেশ ছেড়ে চলে গিয়েছেন। ফলত সব মিলিয়ে তোমাকে বলি যে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যেভাবে আক্রমণ সানিয়েছেন অভিষেক মমতা, একই সঙ্গে তোমাকে বলি যে তিনি অভিযোগ করেছেন যে বিজেপি গোটা দেশ থেকে 500টা বিভিন্ন টিম, সেই টিম নিয়ে এসছে, সার্ভে টিম নিয়ে এসছে, বিভিন্ন এলাকার মানুষদের তিনি সজাগ করেছেন যে কারোর বাড়িতে কোনো টিম গেলে কিন্তু কোনো বিস্তারিত ডিটেলস নিজের সম্বন্ধে দেবেন না, আপনারা ভোটার তালিকায় নিজেদের নাম তুলুন এবং একই সঙ্গে আধার কার্ড করুন। অর্থাৎ সব মিলিয়ে তোমাকে বলি যে 2026-এর একটা পথ চলার বার্তা 28-এর মঞ্চ থেকে দিয়ে দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সমুদ্র হিমাচল থেকে আগত গোটা একেবারে তোমাকে বলি যে গোটা রাজ্য থেকে যে সকল তৃণমূল কর্মী সমর্থক তারা এসছেন, তাদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আপনারাই আগামীর ভবিষ্যৎ। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন তৃণমূল ছাত্র পরিষদ রুখে দাঁড়াবে যেভাবে বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে। এবং একই সঙ্গে তোমাকে বলি ঠিক 1 বছর আগে 28 তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছিলেন অপরাজিতা বিল নিয়ে আসা হবে, এবং তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম অগাস্ট মাসের পরবর্তী ক্ষেত্রে সেপ্টেম্বরে অপরাজিতা বিল পেশ করা হয়েছে, পাশ করা হয়েছে রাজ্য বিধানসভায়। কিন্তু কেন এখনো পর্যন্ত সেই অপরাজিতা বিল রাষ্ট্রপতির কাছ থেকে অনুমোদন পাওয়া যাচ্ছে না, তা নিয়েও কিন্তু একেবারে তৃণমূল ছাত্র পরিষদকে রাস্তায় নামার বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। অর্থাৎ সব মিলিয়ে তোমাকে বলি যে 2026 বিধানসভা নির্বাচনের আগে দলের তরুণ প্রজন্মকে একবার ভোকাল টনিক পেপটক দিয়ে গেলেন দলের 2 শীর্ষ নেতৃত্ব। শিলাদিত্য। রাজার কথা সূত্র ধরে বাংলা অস্মিতা, বাংলার কথা বারবার করে উঠে এসেছে। আমরা যদি দেখি আজ বারবার করে মনীষীদের প্রসঙ্গ কিন্তু একই সঙ্গে উঠে এসেছে, অর্থাৎ বাংলা ও বাঙালি এই প্রসঙ্গটাকে আরো বেশি পরিমাণে 28শে আগস্টের মঞ্চে কি তুলে নিয়ে আসার চেষ্টা করা হলো না খালিদ? আমরা খালিদের সঙ্গে কথা বলবো এবং তারই সঙ্গে পরপর বক্তব্য তুলে ধরছি, বিশেষ করে 28শে আগস্ট অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদের এই মঞ্চে মূলত কি বক্তব্য। শাহানা, তুমি বলছিলে লক্ষ্য 2026, একেবারেই লক্ষ্য 2026, এবং শুধু তাই নয়, তার ছাত্র আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় যখন ছাত্র পরিষদ করতেন সেই সময় থেকে আজকে ছাত্র রাজনীতি এবং তারই সঙ্গে রাজ্য রাজনীতির প্রেক্ষাপট কোথায় দাঁড়িয়ে রয়েছে এই সমগ্র বিষয় তুলে ধরা হলো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজল দা, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে ইতিমধ্যেই বক্তব্য রেখেছেন। জগাই, মাধাই, গদাই, বাম, রাম এবং তারই সঙ্গে শ্যামের প্রসঙ্গ উল্লেখ করেছেন। আপনার প্রতিক্রিয়া? এক, তারই সঙ্গে অমিত শাহ প্রসঙ্গে উল্লেখ করে, নাম না করে জয় শাহর প্রসঙ্গ উল্লেখ করে আইসিসি প্রেসিডেন্টের কথা এবং পরিবারতন্ত্রের অভিযোগ করেছেন, কি বলবেন?
প্রথম কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সব কথার উত্তর দিতে গেলে আমাকে মানসিক রোগের চিকিৎসা করিয়ে আসতে হবে, সেটা আমি পারবো না। পাগলের কথার উত্তর আরেকটা পাগল দিতে পারেন। উনি আজকে বলেছেন জগাই মাদাই গদাই, এসব অনেক পুরনো কথা। উনি একবারও বলেননি যে 9 লক্ষ সিটে 9 লক্ষ কলেজের আসনে 3 লক্ষ ছেলে মেয়ে কেন অ্যাপ্লাই করেছে, বাকি 6 লক্ষ ছেলে শিল্পের সঙ্গে শ্রমিকের সঙ্গে শিক্ষাকে পরিযায়ী করে দিলেন কিনা। ওনার সব কথার উত্তর দেওয়া যায়। উনি বলেছেন ফাঁসির মঞ্চে ক্ষুদিরাম গেয়েছিলেন একবার বিদায় দে মা। কি উত্তর দেবো তার? এর উত্তর আছে? এর কোনো উত্তর নেই। ছাত্র সমাজকে উনি কি দিয়ে গেলেন এটা প্রশ্ন। ছাত্র কোথায়? কলেজের পরীক্ষা বন্ধ করতে হবে যে দাবি করেন মুখ্যমন্ত্রী বা তার দল, আমি তার কাছে প্রশ্ন রাখতে চাই। এর আগে প্রত্যেকবার 28 আগস্ট আপনি 28 তারিখে করেছেন, আপনার যেদিন ইচ্ছা হয়েছে করেছেন। আজকে পরীক্ষা বাতিল করার দাবি করে যারা যারা বলে যে ফিরে এসে শান্তা দত্তকে দেখে নেবেন, সহ উপাচার্যকে দেখে নেবেন, তাদের উদ্দেশ্যে কি বলেছেন? একটা কথা বলেছেন যে তার দলের নেতা, ছাত্র নেতা ল কলেজে ধর্ষণ করেছে ছাত্র নেত্রীকে। কি বলেছেন তার কথা? সমস্তটা মিথ্যে কথা। একটা প্যাথোলজিক্যাল লায়ার। প্রথম থেকে শেষ অব্দি যেটা বলেছেন সেগুলো মিথ্যে নয়, ভুল। ওনার ওপর কি গাড়িতে বসে আছেন, হঠাৎ একজন গুলি চালালো, একজন হাত দিয়ে আটকে দিল, হাত ফুটো হয়ে গুলি বেরিয়ে গেল, তিনি বেঁচে গেলেন। এসব রজনীকান্তের সিনেমায় হয়, এসব দক্ষিণী সিনেমা হয়, হিন্দি সিনেমাতেও হয় না। পরিবারতন্ত্র নিয়ে যে অভিযোগ করেছেন সজলদা, তার পরিপ্রেক্ষিতে হ্যাঁ, পরিবারতন্ত্র নিয়ে যে অভিযোগ করেছেন আইসিসি প্রেসিডেন্ট, কোন পরিবারতন্ত্রের কথা বলছেন? জয়সা যদি ক্রিকেট কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যান হন বা কোনো মাথায় বসেন, তিনি রাজনীতিতে নেই। তিনি রাজনীতিতে নেই। ওনার ওই কালীঘাটের বাড়িতে কাউন্সিলর আছে, এমএলএ আছে, এমপি আছে, তিনটেই আছে। হ্যাঁ, তারা কোন রাজনীতি করতো 2011-র আগে? তারা কোন গণ আন্দোলনে শরিক হয়েছিল? তারা কবার লাঠি হয়েছিল? 35টা বাড়ি রেজিস্ট্রেশন হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে। উনি নাকি কোথা থেকে টাকা নেন না। 35টা বাড়ি, 35টা প্রপার্টি রেজিস্ট্রেশন হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যে বাড়িতে থাকেন সেই বাড়ির অ্যাড্রেসে। করতে হয়েছে। আর উত্তর দিয়েছেন। 8200 স্কুল কেন তুলেছেন তার উত্তর দিয়েছেন। ছাত্রদের কাছে জবাব দিয়েছেন যে 20,000 মদের দোকান কেন খুলতে হয়েছে নতুন করে? উত্তর দেননি। ধন্যবাদ। কথা বললাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আইনজীবী ফিরদৌস শামীম। ফিরদৌস সাহেব, ইতিমধ্যেই আপনি শুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে বক্তব্য রেখেছেন। তার মধ্যে একটি বক্তব্য বারবার মামলা করার কথা বলেছেন, সঙ্গে যোগ করেছেন দারিদ্র দূরীকরণ থেকে শুরু করে বেকারত্ব দূর করার জন্য বারবার করে চেষ্টা করা হয়েছে, কিন্তু উল্লেখ করেছেন মামলা করার প্রসঙ্গ নিয়ে। কি বলবেন? দেখুন, মামলাগুলো হচ্ছে কেন? উনি যদি দুর্নীতিহীন ভাবে নিয়োগ দিতে পারতেন তাহলে একটিও মামলা হতো না। বা মামলা হলেও সে একটিও মামলা সেটা আদালতে অ্যাডমিট হতো না। কেন আদালতে মামলা গ্রহণযোগ্য হচ্ছে? তার কারণ উনি দুর্নীতি করছেন। উনি যে লেস মেরিটোরিয়াস ক্যান্ডিডেট, সাদা খাতার যে পরীক্ষার্থী, তাকে চাকরি দেবেন, আর যে খাতা ভর্তি করে এলো তাকে চাকরি দেবেন না। মেধার ভিত্তিতে নিয়োগ হবে না, ছেলে মেয়েরা কি মামলা করবে না? ওনার মুখ চেয়ে বসে থাকবে যে হ্যাঁ, না মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি করছে, তার সরকার দুর্নীতি করছে, আমরা চেয়ে দেখি, আমরা মেরিটোরিয়াস হওয়া সত্ত্বেও আমরা একদম আদালতে যাবো না কারণ মমতা ব্যানার্জি দুর্নীতি করছে। এটা কখনো হতে পারে নাকি? উনি দুর্নীতি করলে আদালতে অবশ্যই আসবে, এবং আদালত আছে সেই জন্যই যে একটি সরকার তারা দুর্নীতিহীন ভাবে নিয়োগ দিচ্ছে কি দিচ্ছে না সেটা দেখার জন্য। এবং যে কোনো নাগরিকের এই অধিকার রয়েছে আদালতে আসবেন, এবং এই আদালত যদি না থাকতো ওনার মানে এটা জেনে নেওয়া এবং বুঝে নেওয়া উচিত যে আদালত হচ্ছে ওনার সেফটি ভালভ। এই যদি এই আদালত না থাকতো না, এই ছেলে মেয়েরা যদি আদালতে না এসে যদি মানে সেই যারা এই দুর্নীতি করেছে তাদের বাড়ির দিকে ধাবিত হতো, তাহলে কি পরিণতি হতো? পাশের রাষ্ট্র তার উদাহরণ। ফলে আদালত আছে, আদালত হচ্ছে গণতন্ত্রের সেফটি ভালভ। ওনার জন্য আদালত হচ্ছে সেফটি ভালভ। না হলে লোকে আদালতে আসছে, না হলে কিন্তু যদি ওই কলকাতা হাইকোর্টের দিকে আসার বদলে যদি তারা ওই গাড়িটা ঘুরিয়ে ওই কালীঘাটের দিকে চলে যেত বা নবান্নের দিকে চলে যেত, তার পরিণতি কিন্তু ভয়ঙ্কর হতো। এবং তার উদাহরণ কিন্তু পাশের রাষ্ট্র বাংলাদেশ আছে।
ফলে এই আদালতকে বারবার আক্রমণ করে বা আদালতে আশাকে বারবার আক্রমণ করে নিজের সেফটি ভালভকে নষ্ট করবেন না। গণতন্ত্রের বিগেস্ট বেনিফিশিয়ারি আপনি, এবং সেখানে আপনি দুর্নীতিহীন নিয়োগ দিতে পারছেন না বলে ছেলেমেয়েরা বাধ্য হচ্ছে আদালতে আসতে। কেউ আদালতে শখ করে আসে না, আর আদালতে এলেই মামলা গ্রহণযোগ্য হয় না যদি না আদালত মনে করে যে প্রাইমা ফেসি কেস মেট আউট হয়েছে। ওনাদের পক্ষেরও তো আইনজীবী থাকেন, তারাও বলেন যে এই মামলাগুলো ডিসমিস করে দেওয়া হোক, কিন্তু তারপরেও আদালত কেন গ্রহণ করে? তার কারণ যে সমস্ত পিটিশন আমরা দাখিল করি সেখানে অ্যাক্টগুলো এতটাই দৃঢ় যে সেটাকে ডিনাই করা যায় না, ফলে আদালত গ্রহণ করে, এবং গ্রহণ করার পরে দেখেন যে এই যে দুর্নীতি হয়েছে। ধন্যবাদ। কথা বললাম আইনজীবী ফিরদৌস শামীমের সঙ্গে। এবং শিলাদিত্য, অর্থাৎ অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আমরা বিশ্লেষণ করলাম, আলোচনা করলাম। অনেক ধন্যবাদ জানাই তোমাকেও। একেবারে নিউজরুম থেকে সরাসরি সঙ্গে ছিলেন আমাদের ডেপুটি এডিটর শিলাদিত্য কর, সরাসরি সঙ্গে ছিলেন প্রতিনিধি রাজা সাহা। রাজাকেও আপাতত ধন্যবাদ। এবং দেখুন, অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় যেমন উঠে আসলো, ঠিক তার পাশাপাশি 26-এর সুর কার্যত বেঁধে দেওয়া হলো 28শে আগস্টের এই মঞ্চ থেকে। এখন আপাতত এই পর্যন্তই। এরপর খবরের পরবর্তী আপডেট দেখুন মাসুমার সঙ্গে।